তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পরিমিতির আয়তঘনকের পার্ট 3 শুরু করব। এইখানে আমরা কিছু তাগড়া কোশ্চেন সলভ করব, ওকে, যেগুলোতে দিমাগ খুলে যাবে। তো এইখানে আমরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইন্টারেস্টিং এবং খুবই তাগড়া কোশ্চেন সলভ করব। তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিও দুইটি দেখনি তারা তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিও দুইটি আগে দেখো, তারপর এই ভিডিওটি দেখো, ওকে। তো এখনো পর্যন্ত তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগে, ওকে। আমি তোমাদের জন্য ডেইলি বেসিস ভিডিও আপলোড করছি, ওকে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। তো দেখো, আজকের আমাদের কোশ্চেন শুরু করা যাক। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো কি বলা আছে। দেখো, যেটা কালকে বলেছিলাম যে 50% কমালে কি হবে, তাহলে সেটা আজকে দেখো সলভ করি। দেখো, এখানে যদি আমরা একটি ঘনকের বাহুকে 50% কমালে কি হবে, ঘনকের কমানো হলে সলিউশন, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে, বা ধরি লেখো, এত বাদ দাও, তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, যেহেতু কোনো মিটার দেয়নি, একক, ওকে, একক দেয়নি, যেহেতু মিটার সেমি কোনো কিছু দেওয়া নাই তাই আমরা একক ধরে নিলাম। তাহলে এখন বাহু, লেখাগুলো একটু খারাপ হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না, বুঝে নিও তোলা। এখন ঘনকের বাহুকে 50% কমালে পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য হবে কি হবে, পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য কি হবে বলো। 50% কমাইলে কি হয়, আগে এ ছিল 50% কমাইছে, তার মানে 50/100% কমাইছে মাইনাস এত পার্সেন্ট কমানো হয়েছে, তাহলে আগে এ ছিল, আগে ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল এ, এখন 50% কমাইছে, তাহলে এ ইন্টু 50/100 হবে, তাই তো, একক। এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এ মাইনাস এ বাই 2 কে আলটিমেট এ বাই 2 একক লেখা যায়, তাহলে এত একক, এটা নতুন বাহুর দৈর্ঘ্য। তাহলে এর অনুপাত বলছে, এখন মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত এবং মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফল এবং বাহু দুটির ঘনফলের, সুতরাং মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হবে কি হবে বলো, অনুপাত কি হবে, মূল ঘনকের ঘনফল এ কিউব এবং পরিবর্তিত ঘনকের কি এ বাই 2 তার কিউব, তাই তো। এখন কি এটাকে কি লেখা যায়, এ কিউব বাই 8, এখন এ কিউব ক্যান্সেল, 1:1/8, 8 দিয়ে মাল্টিপ্লাই করো, 8:1, ওকে। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি 8:1, বোঝা গেল। এখানে দেখে নিও তোমরা। দেখো নেক্সট প্রবলেম, দেখো কি বলছে, এইখানে কি বলছে দেখো, একটি সমকোণী চৌপলে আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1, উহার আয়তন এত ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে দেখি। তাহলে সলিউশন, ওকে। তো এইখানে
সমকোণী চৌপাল, সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত, সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 দেওয়া আছে। তাহলে ধরি সমকোণী চৌপালের দৈর্ঘ্য কি হবে? তাহলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য 3x হবে, প্রস্থ কি হবে? প্রস্থ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? 2x হবে, এবং উচ্চতা উচ্চতা 1x বা x বলতে পারো, 1x। ওকে, 1x হবে, যেখানে x কি নট ইকুয়াল টু 0। ওকে, তো x টা কি এখানে যেহেতু অনুপাত বলছে, তাহলে এটার অনুপাত করো, অনুপাতেই আসবে, তো x টা নট ইকুয়াল টু 0 এখানে লিখে নিও, x নট ইকুয়াল টু 0। ওকে, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি দেওয়া আছে যে আয়তন এত সেমি, উহার আয়তন, তাহলে আয়তন অ্যাকর্ডিং টু কোশ্চেন কি দেওয়া আছে? তাহলে এই ঘনকের সমকোণী চৌপালটির আয়তন কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, উচ্চতা 3x ইনটু 2x ইনটু x এর মানে কি দেওয়া আছে? 384 দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আমরা কি পাই? 3 2 6 6x কিউব ইজ ইকুয়াল টু 384। ওকে, এখানে কি 384 ওকে দেওয়া আছে। তো 6x কিউব 384, এখান থেকে x কিউব ইজ ইকুয়াল টু কি পাবো আমরা? x কিউব ইজ ইকুয়াল টু, এখানে 6 দিয়ে কাটো, 6 6 36, 7 38, 4 4 24, 64 পেলাম। তাহলে এখান থেকে কি পাবো আমরা? 64 কে x কিউব ইজ ইকুয়াল টু 4 কিউব লিখতে পারি, এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু 4 পেলাম। তাহলে এখন আমরা সুতরাং সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাবো না। তাহলে দেখো এখন আমরা কি পেলাম? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য সমান সমান কি হবে? সুতরাং দৈর্ঘ্য কি হলো? 3x, x এর মান 4 পেলাম, 3 ইন্টু 4 অর্থাৎ 12। প্রস্থ কি হবে? প্রস্থ কি হবে? 2 ইন্টু 4 8। উচ্চতা কি হবে? উচ্চতা শুধু x, তাহলে 4। এত কি দেওয়া আছে? ঘন সেমি, তাহলে সেমি 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 সেমি, বোঝা গেল তো? সেমি। ওকে, এগুলো এককগুলো সেমি লিখে নাও, সেমি হবে, সেমি সেমি সেমি, বোঝা গেল? তো এখন আমরা কি পাবো? যে এর সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলছে। তাহলে সমগ্র তলের সূত্র কি জানি? এটা দৈর্ঘ্য যদি আমরা ধরি, এটাকে ধরি যে a is equal to 12, b is equal to 8, c is equal to 4। ওকে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বলো? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? 2 ইন্টু এ বি বিসি সি এ। তাহলে 2 এ বির মান কত? 12, বির মান 8, বিসি 8 ইন্টু সির মান 4, সি এর মান কি 4, এর মান 12, যোগ করো। তাহলে 2 12 8 12 কত হয়? আর তো কোনো 16 6 8 কে 8 9 96 প্লাস 4 এটা 32 32 প্লাস 4 তো কোনো 8 4 12 48 4 কে 4 48। ওকে, তো এখানে যোগ করো, 8 2 এ 10 10 আর 6 16 16 6 হলো, আর 4 4 8 8 16 17। তাহলে 2 ইন্টু 176, এটাকে গুণ করলে কি পাবো? 7 2 12 2, 7 2 14 4, 15 5 হবে, 7 2 14, হাতের 15 5, আর এখানে 2 2 3, 352 বর্গ সেমি সমগ্র তলের ক্ষেত্রফল, বোঝা গেল? তো দেখে নিও তোমরা। তাহলে নেক্সট প্রবলেম দেখো, এখানে কি বলছে?
একটি চা এর বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 সেমি 6 ডেসিমি 7.5 ডেসিমি 6 ডেসিমি 5.4 ডেসিমি এবং কি বলছে চা চা ভর্তি বাক্সের ওজন এত দেওয়া আছে 52 কেজি। ওকে, তো এত কেজি এত গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন এত কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হিসাব করে দেখি। 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হিসাব করে, এখানে কি বলছে একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত দেওয়া আছে। ওকে, তো এখন বলছে যে চা ভর্তি বাক্সের ওজন এত কেজি কিগ্রা এত গ্রাম, এত কিগ্রা এত গ্রাম। ওকে, তো কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন এত কিগ্রা। ওকে, তো 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে। তাহলে এইখানে ইম্পর্টেন্ট জিনিস, এইখানে বোঝার বিষয়টা কি, এখানে দেখো কি বলছে যে চা ভর্তি বাক্সের ওজন কত দেওয়া আছে 52 কিগ্রা এত গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন এত কিগ্রা দেওয়া আছে। ওকে, তো বাক্সটিতে কত পরিমাণ চা আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 52 কিগ্রা বাক্সের চা ভর্তি বাক্সের ওজন, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা। তাহলে এখানে চায়ের ওজন কত হবে, চায়ের ওজন বলো। তাহলে চায়ের ওজন কি হবে এখানে দেখো, সলিউশন। ওকে, তাহলে চায়ের ওজন কত হবে, চায়ের ওজন কত হবে, চায়ের ওজন কত হবে দেখো। চা ভর্তি বাক্সের ওজন কত ছিল, চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা, 52 কেজি 350 গ্রাম জিএম মাইনাস কত 3.75 জিএম গ্রাম, বোঝা গেল। তো এইখান থেকে আমরা যদি 52 থেকে 3.7 বিয়োগ দেই, 52 থেকে 3.75, তাহলে কি হবে 0.75 বিয়োগ দিলাম, তাহলে কি পাবো 10 থেকে 5 গেলে 5, এখানে 8, 9 10 2, এখানে 4 হলো, 12 থেকে 4 গেলে কত হয় বলো, 12 থেকে 4 গেলে 8 হয়, আর এখানে 1 4, তাহলে 48.25 কেজি আর 350 গ্রাম, এত কেজি কি আছে। দেখো তাহলে এত কেজি, এত গ্রাম, কেজি এবং গ্রাম, এতটুকু চা আছে, তাহলে এটাকে একটা ইউনিটে কনভার্ট করবো আমরা। ওজন কত হিসাব করে, হয় গ্রামে আনো, হয় কিসে আনো, হয় গ্রামে হয় কেজিতে। তাহলে আমরা গ্রামে আনি, তাহলে এখানে গ্রাম করলে কি হবে 48.25 কে 1000 দিয়ে গুণ করো, গ্রাম আনতে গেলে 1000 দিয়ে গুণ করতে লাগে, প্লাস 350 গ্রাম হয়ে গেল। তো এটা গ্রাম হয়ে গেল। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে 48.4825 হয়ে যাবে। তার সঙ্গে আমরা যদি 350 যোগ করি, 350 কি হবে 0 5 5 10 0 3 2 5 5 তো, আর 6 আর 84, অর্থাৎ 48600। তাহলে 48600 জিএম এত গ্রাম চা আছে এই বাক্সের মধ্যে। আবার বাক্সটি কত ডেসিমি দেওয়া আছে, বাক্সটির কত ডেসিমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে বাক্সটির মোট আয়তন আমরা জানি কি। আবার কি বলছে চা ভর্তি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, চা ভর্তি বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ভেতরের বলছি কিন্তু, অর্থাৎ ভেতরে যেটুকু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে সেটুকু অবশ্যই চা, যেটুকু অংশ চা দখল করেছে। ধরো দেখো এটা একটা আয়তঘনাকার বস্তু, এটার বাইরে যা দৈর্ঘ্যপ্রস্থ হবে এবং চা ভর্তি করলে সব দৈর্ঘ্যপ্রস্থর ভিতরের এক হবে, অবশ্যই এক হবে না, কারণ এর দৈর্ঘ্যপ্রস্থর বাইরে যা আছে ভিতরে তার থেকে আলাদা হবে যখন চা ভর্তি থাকবে, অর্থাৎ ওটা কি ওটা রিজেক্ট বডি হবে, অর্থাৎ
কি বস্তু, দৃঢ় বস্তু, অর্থাৎ সেখানে একটু মানে চায়ের জন্য ওইখানে দৈর্ঘ্য বস্তু উচ্চতার পরিমাণ কম থাকবে, ওকে। সো সেটা এখানে বলছে, ওকে। চা ভর্তি বাক্সের ভিতরে সেজন্য উল্লেখ করা আছে এখানে। দেখো এখানে সেজন্য উল্লেখ করেছে বাক্সের ভেতরের কথাটা ইম্পর্টেন্ট। এই যে এখানে যে ভেতরের কথাটা বলছে সেটা ইম্পর্টেন্ট, ওকে। ভেতরের সেজন্য বলছে, তাহলে চা ভর্তি বাক্সের ভেতরের সেজন্য উল্লেখ করা আছে। তাহলে ওইখানে চা যেটুকু অংশ দখল করে থাকবে সেটুকুই তার আয়তন হবে। তাহলে এই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তন কি হবে? চা ভর্তি ভেতরের বাক্সের, তাহলে চা ভর্তি ভিতরের বাক্সের আয়তন, চা তাহলে চা ভর্তি বাক্সের ভেতরের আয়তন কি হবে? আয়তন হবে, দেখো আয়তন দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা কি দেওয়া আছে? দৈর্ঘ্য 7.56 ইন্টু 5.4, তাহলে 7.56 ইন্টু 5.4 আয়তন হবে কত? 7.5 ইন্টু 5.4, 7.56, 5.4, 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি, তাই তো। এখন দেখো একে কি লেখা যায়? 5.4 আছে, 7.5 আছে, তাহলে গুণ করে দাও। তাহলে 7.5 ইন্টু 5.4 কে আমরা যদি গুণ করি তাহলে 4 5 20 শূন্য হয়, 4 7 28, 5 5 25, 25 25 50, 50 4 5 20 শূন্য হলো, 4 7 28, 29 30, 5 5 25, 25 25 50, 50 55, তাই তো। এখানে কি হলো? 55, এখানে দশমিক আছে 55, তারপর কি 55, গুণটা করলে 55 55 পাঁচ হবে, তারপর হাতের 5 থাকলো, 5 7 35, 36 37 38 39 40, 40, তাহলে 2 ঘর পর দশমিক, তাহলে 40 কি হলো? 40.50 ঘন ডেসিমি চা আছে, মানে ভিতরের বাক্সের ওজন। তাহলে এইখানে দেওয়া আছে যে, এখানে দেখো কি বলছে, 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত? তাহলে এখানে দেখো এখানে কি দেওয়া আছে? 40 ঘন ডেসিমি চায়ের ওজন এত গ্রাম না, তাহলে 40.50 ঘন ডেসিমি চায়ের ওজন কত দেওয়া আছে? 48600 জিএম। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কি কত হবে বলো? 48600 বাই 40.50 ডেসিমি, তাই তো। এখান থেকে দেখো একটা দশমিক এখানে যদি উঠে যায়, দেখো এটা গুণ করলে কি এটাই আসে? 4 5 20 শূন্য, 4 7 4 5 20 শূন্য, তাই তো। এটাকে গুণ করলে 40 দশমিক 4 5 20 শূন্য, 4 7 28, 30, 5 25 50, 50, 4 5 20 শূন্য হাতে থেকে 4 7 28 29 30, 5 5 25, 25 25 50, 55 5, 5 7 35, 5 7 35, 36 37 38 39 40, ঠিক আছে 40 পয়েন্ট। দেখো এখানে দেখো কাটাকাটি যায় নাকি? দেখো এখানে কাটাকাটি যায় নাকি? কি দিয়ে কাটাকাটি যায় কি দেখি। 48600 ডিভাইড 4050 দেখো কাটাকাটি যায় 4050 1200 কি এসে দেখো 1200 গ্রাম, ওকে। তাহলে দেখো 1 ঘন ডেসিমি চায়ের ওজন 1200 গ্রাম, বোঝা গেল। তাহলে এটাকে আমরা যদি কেজিতে রিপ্লেস করে দেই তাহলে 1.2 কেজি হবে, বোঝা গেল। এটাকে আমরা 1.2
কেজি লিখতে পারি, তাহলে 1 ঘন ডেসিমিল 4 এর ওজন 1.2 কেজি। এখানে দেখো 243 আসলো, 4860 243 আসলো, এটাকে গুণ করলে দেখো 243 এসে ভুল হয়েছে এখানে দেখো, তার সঙ্গে এই যে ভুল হয়েছে, তো এখানে দেখো তার সঙ্গে আর একটা কি গুণ করতে লাগবে, এখানে দেখো তার সঙ্গে কি গুণ করতে লাগবে, এটা তো হলো এই দুটোর সঙ্গে গুণ করে, তারপর আর একটা কি আছে, আর একটা 6 আছে না, এর সঙ্গে আবার 6 গুণ করতে লাগবে, তাহলে এর সঙ্গে আবার 6 গুণ করলে কি হবে, 40.5 এর সঙ্গে 6 গুণ করলে কি হবে বলো, 5 6 30 শূন্য, 5 6 30 শূন্য, 6 0 0 3 4 4 24 2 4 24, তাহলে 243 হলো। তাহলে এখানে এখন লিখবো 243 এত ঘন সেমি, তাহলে কি হবে 243 ঘন ডেসিমি, তাহলে 243 ঘন ডেসিমি 4 ওজন কত, 4 ওজন হলো এত ঘন ডেসিমি 4 ওজন 48600, তাহলে 1 ঘন ডেসিমি 4 ওজন কত হবে 48600 বাই 243, তাই তো, এটাই তো, মানে এটাকে দেখো কাটাকাটি যায় নাকি, 48600 48600 ডিভাইডেড বাই 243 200 হয় 200, এটা গ্রাম, গ্রাম হয় 1 ঘন ডেসিমিল, তাহলে এটাকে যদি কেজিতে রিপ্লেস করি তাহলে 0.2 কেজি হবে, তাহলে 1 ঘন ডেসিমিল 4 ওজন 0.2 কেজি, ওকে, সেটা এখানে দেওয়া আছে, দেখে নিন, বোঝা গেল। তো নেক্সট প্রবলেম কি দেওয়া আছে দেখো, একটি বর্গাকার ভূমির একটি বর্গাকার ভূমি বিশিষ্ট তলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 সেমি এবং প্লেটটির ওজন এত গ্রাম, যদি 1 ঘন ডেসিমিল পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হিসাব করে দেখবো। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি দেওয়া আছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 সেমি এবং প্লেটের ওজন এত সেমি, তাই তো। পিতল এখানে দেখো বর্গাকার প্লেট বলছে, তার দৈর্ঘ্য 1 সেমি, বর্গাকার প্লেট অর্থাৎ এইরকম প্লেটটা হবে, যার বেধও দেওয়া আছে, এখানে দৈর্ঘ্য এ সেমি, তাহলে সব দৈর্ঘ্য প্রস্থ দুইটাই এ সেমি, কিন্তু বেধটা আলাদা, বেধটা বলছে 1 মিলিমিটার এবং ওই প্লেটটির ওজন এত গ্রাম, এবং 1 ঘন ডেসিমিল পিতলের ওজন এত গ্রাম হলে এক্স এর মান কত হবে। এখানে দেওয়া আছে যে এত গ্রাম পিতলের ওজন 1 ঘন ডেসিমিল, তাহলে এত মোট প্লেটটার ওজন এত গ্রাম, অর্থাৎ সলিউশন আমরা কিভাবে করব দেখো, প্লেটের মোট ওজন কত 4725 গ্রাম, ওকে। আবার কি বলছে 1 ঘন ডেসিমিল প্লেট 1 ঘন ডেসিমিল পিতলের ওজন 8.4 গ্রাম, তাহলে 8.4 গ্রাম পিতলের ওজন, পিতলের ওজন কত 1 ঘন ডেসিমিল 1 ঘন সেমি, তাহলে এত পিতল এত গ্রাম পিতলের ওজন কত হবে, সুতরাং 1 গ্রাম পিতলের ওজন আগে বের করো 1/8.4 ঘন ডেসিমিল, তাহলে 4725 ঘন পিতলের ওজন কি হবে 1/8.4 ইন্টু 4725, তাই তো। এখান থেকে কাটাকাটি করলে কি আসবে দেখো 84, দেখো কাটাকাটি করলে কি আসবে 4725 ডিভাইডেড বাই 8.4 কাটাকাটি করলে আসে 562.5 কি আসে 562.5 562.5, ওকে 562.5 এত ঘন সেমি,
এখন পিতলের মোট আয়তন আমরা বুঝলাম, প্লেটটার মোট আয়তন এত ঘন সেমি এবং প্লেটটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য 1 সেমি দেওয়া আছে, বেধ এত দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সেম, তাহলে মোট আয়তন অ্যাকর্ডিং টু কোশ্চেন, অর্থাৎ এখানে আমরা জানি যে এইখানে পিতলের প্লেট ধরো এটা দৈর্ঘ্য প্রস্থ, এটা দৈর্ঘ্য ধরো এটা প্রস্থ এক্স এক্স দেওয়া আছে এবং এর বেধ দেওয়া আছে কত, বেধ দেওয়া আছে 1 mm। তাহলে আমাদের আয়তন, প্লেটটার আয়তন কি হবে, x ইন্টু এক্স ইন্টু 1 mm, এগুলো এক্স সেমিতে দেওয়া আছে, তাহলে 1 mm মিলি থেকে সেমিতে আনলে 0.1 হবে 10 দিয়ে ভাগ। এটার মান কত দেওয়া আছে, 562.5 দেওয়া আছে। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এটা ভাগ হলে এইদিকে আসবে কি হবে 5625 হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে এক্স এর মান কি, আন্ডার দ্য রুট 5625, আন্ডার দ্য রুট করো, আন্ডার দ্য রুট 5625 করলে কি হয় 75 হয়। ওকে, তো এখানে কি বলছে এক্স এর মান কত হবে, তাহলে 75 সেমি। বোঝা গেল, বের করা আছে দেখে নিও। এখানে কি বলছে, চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে। ওকে, উঁচু করতে হবে, তাই রাস্তার দুধারে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। ওকে, সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। এখানে বলছে যে তাই রাস্তাটির দুধারে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তাকার গর্ত খুঁড়ে ওই মাটি দিয়ে উঁচু করা হবে যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার 8 মিটার। তাহলে দৈর্ঘ্য কি দেওয়া আছে 14, প্রস্থ কত দেওয়া আছে 8। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ 14 8 মিটার। ওই রাস্তাটি তৈরি করতে মোট এত ঘন মিটার মাটি লাগে। তাহলে তবে প্রতিটি গর্তের গভীরতা অর্থাৎ উচ্চতা কত হবে সেটা বের করতে বলছে, উচ্চতা। তাহলে মোট কয়টা গর্ত বলছে, দুধারে 30টি সমান মাপের গভীর, তাহলে মোট গর্তের সংখ্যা 30টি। সলিউশন, মোট গর্তের সংখ্যা কত 30টি, তাই তো। মোট গর্তের সংখ্যা 30টি, 30টি সমান মাপের গভীর আয়তঘনাকার গর্ত আছে। তাহলে এখন গর্তের এখন বলো আমাকে গর্ত থেকে যে মাটিগুলো তুলবে ওটা অ্যাকচুয়ালি কি ওর আয়তনটুকু তুললো এবং ওই মাটিগুলো তুললে এত ঘনাকার মাটি একটা রাস্তা গর্তের ওই দৈর্ঘ্যপ্রস্থ রাস্তাটি তৈরি, অর্থাৎ ওই মাটিগুলো দিয়ে একটা রাস্তা তৈরি করা আছে যেখানে এত বর্গ সেমি, রাস্তাটা মাপছে যে এত 2520 ঘন মিটার মাটি লেগে থাকে। তাহলে ওই সব গর্ত অর্থাৎ মোট 30টা গর্তের যে মাটি তুলছে সেই আয়তনটা এটা হবে না, অবশ্যই হবে, তাই তো। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি,